হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্র্যাশার্স। আজকে আমরা তোমাদের জন্য ডেটা স্ট্রাকচার এমসিকিউ সিরিজের পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 1 এ ছিল যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার, আর পার্ট 2 এ থাকবে 20 মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস এমসিকিউজ উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এই এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি আমরা একটা মক টেস্ট ফরম্যাটে পোস্ট করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে, যে গ্রুপে কিন্তু আমরা মক টেস্ট ছাড়াও ডেইলি বেসিসেও এমসিকিউজ পোস্ট করে থাকি। তাই তোমরা যারা এখনো আমাদের গ্রুপে অ্যাড হওনি তারা খুব তাড়াতাড়ি গ্রুপটায় জয়েন করে যাও। গ্রুপের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে যে which of the following sorting algorithm can be used to sort a random linked list with minimum time complexity? যদি র্যান্ডামলি কোনো এলিমেন্ট প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে কনসিডার করব। যে অ্যালগোরিদমের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি মিনিমাম সেটাই আনসার হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখার আছে, সেটা হচ্ছে এলিমেন্টগুলো কিন্তু অ্যারের ভিতরে নয়, লিঙ্ক লিস্টের ভিতরে প্রেজেন্ট আছে। আর লিঙ্ক লিস্ট কিন্তু র্যান্ডম অ্যাক্সেসকে সাপোর্ট করে না, মানে লিঙ্ক লিস্টের ভিতরে আমি কোনো এলিমেন্টকে র্যান্ডামলি অ্যাক্সেস করতে পারি না। লিঙ্ক লিস্টের এই প্রপার্টির জন্য কি হয়, কুইক শর্ট কিন্তু লিঙ্ক লিস্টের উপরে খুব পুয়ারলি পারফর্ম করে। এছাড়াও হিপ শর্ট কিন্তু প্রায় ইম্পসিবল লিঙ্ক লিস্টের উপরে পারফর্ম করানো। তাই জন্য আমাদের কাছে রিমেনিং থাকলো মার্জ শর্ট আর ইনসারশন শর্ট। এবার আমাদের জানতে হবে মার্জ শর্ট আর ইনসারশন শর্টের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত। মার্জ শর্টের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি big O of n log n, whereas insertion short এর worst case time complexity n square। যেহেতু n log n less than n square, সেজন্য কিন্তু এই কোশ্চেনের আনসার হবে মার্জ শর্ট। Moving to the next question. In the worst case, the number of comparison needed to search a singly linked list of length n for a given element is, n খানা এলিমেন্টের একটা লিস্ট আছে, সেই লিঙ্ক লিস্টের ভিতর থেকে আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চ করতে চাইছি, তাহলে ওয়ার্স্ট কেসে আমার কতগুলো ম্যাক্সিমাম কম্প্যারিজন করার দরকার সেটাই এই কোশ্চেনটায় জানতে চেয়েছে। তাহলে প্রথমেই আমাকে জানতে হবে ওয়ার্স্ট কেস কখন কখন অকার করতে পারে। দুটো টাইমে ওয়ার্স্ট কেস অকার করতে পারে সার্চিং এর সময়। একটা হচ্ছে আমি যে এলিমেন্টটাকে সার্চ করছি সেই এলিমেন্টটা আইদার লিস্টের একদম লাস্টে প্রেজেন্ট আছে, অথবা সেটা সেই এলিমেন্টটা লিস্টে প্রেজেন্টই নেই। এই দুটো টাইমে ওয়ার্স্ট কেস অকার করতে পারে। দুটো ক্ষেত্রেই ধরো আমি 13 কে সার্চ করতে চাইছি, তাহলে আমাকে সার্চিং স্টার্ট করতে হবে একদম ফার্স্ট থেকে। তাহলে আমার কি হবে, আমি প্রথমে এর সাথে কম্পেয়ার করব, দেন এই এলিমেন্টের সাথে, দেন এই এলিমেন্টের সাথে, একদম লাস্টে গিয়ে আমি দেখবো যে হ্যাঁ আমি যে এলিমেন্টটা খুঁজছি সেটা আমার লিস্টে প্রেজেন্ট আছে। তাহলে কতবার আমাকে কম্পেয়ার করতে হলো, 1 2 3 4 টাইমস। এখানে n ইকুয়ালস টু 4 ছিল, মানে চারখানা এলিমেন্টই প্রেজেন্ট ছিল। ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আমাকে 4 বারই কিন্তু কম্পেয়ার করতে হলো এই 13 এলিমেন্টটাকে খুঁজে পাওয়ার জন্য। তেমনি যদি একটা কোনো এলিমেন্ট হয় 50, যেটা এই লিস্টের ভিতরে প্রেজেন্টই নেই, তাহলেও কিন্তু আমাকে 4 বারই কম্পেয়ার করতে হবে। তবেই আমি লাস্টে ফাইনালি কনক্লুড করতে পারবো যে আমি যে এলিমেন্টটা খুঁজছি সেটা লিস্টের ভিতরে প্রেজেন্ট নেই, তার মানে আমার আনসাকসেসফুল সার্চ হয়েছে। তার মানে ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যদি আমার লিস্টে n খানা এলিমেন্টস থাকে তাহলে কিন্তু আমার n নাম্বার অফ কম্প্যারিজনসই কিন্তু আমার হবে। ওকে, এর পরের কোশ্চেন বলছে which of the following is the correct way to increment the rear end in a circular queue? সার্কুলার কিউ হচ্ছে এমন একটা কিউ যার দুটো এন্ড কিন্তু কানেক্টেড। ওকে, দুটো এন্ড কিন্তু কানেক্টেড। আর হচ্ছে আমরা রিয়ার পয়েন্টার দিয়ে অ্যাকচুয়ালি কিউতে কোনো এলিমেন্টকে ইনসার্ট করি, আর ফ্রন্ট এন্ড দিয়ে আমরা কিউ থেকে এলিমেন্টকে ডিলিট করি। এখন এখানে কোশ্চেন হচ্ছে যে সার্কুলার কিউর ক্ষেত্রে আমার রিয়ার এন্ডটাকে আমি কিভাবে ইনক্রিমেন্ট করব। যেহেতু দুটো এন্ড কানেক্টেড, সেজন্য আমাকে ইনক্রিমেন্টটা কিন্তু একটু অন্যভাবে করতে হয়। রিয়ার প্লাস 1 করে দিলেই কিন্তু আমার হয় না। কেন হয় না সেটাও আমি বলছি। সাপোজ ধরো আমি এই সিচুয়েশনে আরেকটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাইছি, তাহলে আমি কি করব, হ্যাঁ এবার আমি হয়তো রিয়ার প্লাস 1 করে দিতে পারি,
তাই তো রিয়াল প্লাস আমি 1 করে দিলাম, তার মানে আমি 3 ছিলাম, 4 চলে এলাম। এবার আমি এখানে কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করে দিলাম, কিন্তু এর পরের বার যদি আমি রিয়াল প্লাস 1 করি তাহলে কি হবে, তাহলে 4 + 1 5 হয়ে যাবে। কিন্তু আমি তো 5 চাইছি না, আমার ব্লক ফাঁকা কোনটা আছে না, আমার 0th ব্লক ফাঁকা আছে, আমাকে এখানে রিয়াল পয়েন্টারকে আনতে হবে। তার মানে বুঝতে পারছো যে রিয়ালকে রিয়াল প্লাস 1 করলে কিন্তু সার্কুলার কিউর ক্ষেত্রে হবে না। তাহলে আমি কিভাবে রিয়ালকে ইনক্রিমেন্ট করতে পারি? দেখো এখানে ম্যাক্স বলে একটা ভ্যালু দেওয়া আছে। ম্যাক্স হচ্ছে কিছুই না, ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস ক্যান প্রেজেন্ট ইন দিস কিউ, সেটাই হচ্ছে ম্যাক্স এখানে ডিনোট করছে। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট অ্যাটমোস্ট থাকতে পারে, যতগুলো ব্লক আছে 1 2 3 4 5, তার মানে এখানে ম্যাক্স হচ্ছে 5। ওকে, তাহলে এই অবস্থাতে সাপোজ ধরো আমি যদি 4 থেকে 0 তে যেতে চাই, তাহলে আমি কি করতে পারি, রিয়াল প্লাস 1 মানে 4 + 1 মিন্স 5 মড, যদি আমি ম্যাক্স ভ্যালু এখানে 5 করলে দেখো আমি 0 পেয়ে যাব। যদি আমি এটা পাই তাহলে কিন্তু আমি খুব ইজিলি রিয়াল পয়েন্টারকে কোথায় নিয়ে চলে আসতে পারছি, 0th ব্লকে নিয়ে চলে আসতে পারছি এবং এখানে আমি এলিমেন্টকে ইনসার্ট করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু এবার ধরো আমি হয়তো আমার রিয়াল পয়েন্টার 3 তে আছে, আমি 4 এ যেতে চাইছি, তাহলেও কিন্তু আমি এইভাবে ইনক্রিমেন্ট করেই যেতে পারি। কেন না, ধরো আমি রিয়াল প্লাস 1 করলাম, তার মানে 3 + 1 করলে 4 হয়, মড ম্যাক্স ভ্যালু এখানে কত 5, তার মানে 4 মড 5 মানে রিমাইন্ডার কত থাকে আমার 4ই থাকে। তাহলে দেখো রিয়াল পয়েন্টার কিন্তু আমার 4এই চলে যাবে। তাহলে সার্কুলার কিউর ক্ষেত্রে রিয়াল পয়েন্টারকে কিন্তু আমরা ইনক্রিমেন্ট করি রিয়াল প্লাস 1 মড ম্যাক্স ভ্যালু দিয়ে। Next question. Kruskal algorithm for finding the minimum spanning tree of a graph is a kind of a Kruskal কোন স্ট্র্যাটেজি ফলো করে না, Kruskal কিন্তু গ্রিডি অ্যালগোরিদমিক স্ট্র্যাটেজি মেনটেন করে। কেন Kruskal গ্রিডি স্ট্র্যাটেজি ফলো করে বা Kruskal কিভাবে কাজ করে সেটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝে নিই। এখানে আমরা একটা গ্রাফ নিয়েছি যার মিনিমাম স্প্যানিং ট্রি আমরা Kruskal অ্যালগোরিদম দিয়ে বার করব। Kruskal অ্যালগোরিদমের ফার্স্ট স্টেপই হচ্ছে আমার এজ গুলোকে তাদের ওয়েটের অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু সাজিয়ে ফেলতে হবে। আমি এখানে সেটাই করেছি, প্রথমে 10, তারপর 12, তারপর 14, তারপর 16, এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে আমি এজ গুলোকে শর্ট করে নিয়েছি। নেক্সট স্টেপ হচ্ছে আমি একদম স্মলেস্ট যে এজের ওয়েটটাকে আছে সেই এজটাকে কিন্তু আমরা অ্যাড করব ট্রিটাতে। যেমন ফার্স্টে আমার 10 আছে, সেজন্য আমি 10 অ্যাড করলাম, এরপরে আমি 12, এর পরের মিনিমাম যে এজ ওয়েটটা সেটা 12, সেজন্য আমি 12 কিন্তু অ্যাড করে দেব। বাট প্রত্যেকবার এজগুলোকে অ্যাড করার আগে আমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে সেই এজটাকে অ্যাড করার পরে কোনো সাইকেল ফর্ম হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। যদি কোনো একটা এজ অ্যাড করার পর কোনো সাইকেল ফরমেশন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সেই এজটাকে ট্রিতে অ্যাড করতে পারবো না, কারণ এটা একটা ট্রি এর ভিতরে কিন্তু কোনো সাইকেল থাকতে পারে না। তাহলে 12 অবধি গেল, এবার 14 আছে, তো আমি 14 এই এজটাকেও অ্যাড করে নিলাম। দেন 16 কেও আমি অ্যাড করে নিলাম। দেন আছে 18। দেখো এবার 18 কে যদি আমি এখানে অ্যাড করি তাহলে কিন্তু একটা সাইকেল কিন্তু ফর্ম হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি 18 কে অ্যাড করতে পারবো না। দেন আছে 22 কে আমি অ্যাড করে নিলাম কারণ কোনো সাইকেল ক্রিয়েট হচ্ছে না। দেন 24 কে কি আমি অ্যাড করতে পারবো? 24 কেও আমি অ্যাড করতে পারবো না, কারণ 24 কে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাবে, তাহলে 24 কেও আমি অ্যাড করতে পারবো না। দেন 25 কে আমি অ্যাড করে ফেললাম। দেন লাস্টে হচ্ছে 28 কেও আমি অ্যাড করতে পারবো না, কারণ 28 কে অ্যাড করলেও একটা সাইকেল ফর্ম হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? আমি কিন্তু একটা স্প্যানিং ট্রি পেলাম যার ওয়েট গুলোকে অ্যাড করলে আমি বুঝতে পারবো যে এটা আমাকে মিনিমাম কস্ট প্রোভাইড করবে। তাই জন্য এটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, যেটা আমরা Kruskal অ্যালগোরিদম ইউজ করে কিন্তু বার করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে Kruskalকে কেন আমরা বলি যে সে গ্রিডি অ্যাপ্রোচ মেনটেন করে। না দেখো, প্রত্যেকটা স্টেপে আমি কি করছি, আমি কিন্তু মিনিমাম ওয়েটের এজটাকেই কিন্তু অ্যাড করছি। একদম ফার্স্ট থেকে যখন আমি শুরু করলাম
একদম স্মলেস্ট যে এজ ওয়েটটা আছে সেই এজটাকে কিন্তু আমি অ্যাড করলাম। দেন আমি কি করলাম, রিমেনিং আমার যে এজগুলো আছে তার ভিতরে আমি সেকেন্ড স্মলেস্টটাকে মানে অ্যাড করলাম। মানে কি হচ্ছে, আমি প্রত্যেকটা স্টেপে আমি কি করছি, আমি বেস্ট পসিবল যে আমার অপশনটা আছে সেটাকেই কিন্তু আমি গ্রিডিলি চুজ করছি। গ্রিডিলি আমি কাকে চুজ করছি, আমাদের স্মলেস্ট এজটাকে, স্মলেস্ট এজের ওয়েটটাকেই কিন্তু আমি চুজ করছি প্রত্যেকটা স্টেপে। সেজন্য কিন্তু ক্রুস্কালকে কি বলে, ক্রুস্কাল কিন্তু গ্রিডি অ্যালগোরিদম ফলো করে, প্রিমসও কিন্তু গ্রিডি অ্যালগোরিদমই মেনটেন করে। ওকে, এর আগের দিন আমরা দেখেছিলাম ডিভাইড কঙ্কার অ্যালগোরিদম ফলো করে হচ্ছে মার্জ সর্ট, কুইক সর্ট, বাইনারি সার্চ, এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনে যাওয়া যাক। What is the maximum number of children a node can have in an n array tree? এটা খুবই সোজা কোশ্চেন, কারণ যখন বাইনারি ট্রি হয়, আমি আগের দিনই বলেছিলাম বাইনারি ট্রি এর ক্ষেত্রে কোনো একটা নোডের ম্যাক্সিমাম কতগুলো চিলড্রেন থাকতে পারে, দুটো চিলড্রেন থাকতে পারে। যদি সেটা টার্নারি নোড হতো তাহলে টার্নারি নোডের ক্ষেত্রে কোনো একটা নোডের ম্যাক্সিমাম কতগুলো চিলড্রেন থাকতে পারে, তিনটে চিলড্রেন থাকতে পারে। তাহলে এন অ্যারে ট্রি হলে সেখানে প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম কতগুলো চিলড্রেন থাকতে পারে না, এন খানা চিলড্রেনই থাকতে পারে। এর পরের কোশ্চেন বলছে, ইন আ ফুল বাইনারি ট্রি ইফ দ্য নাম্বার অফ ইন্টারনাল নোড ইজ আই দেন দ্য নাম্বার অফ নোডস এন আর। এখানে আমাকে প্রথমে জানতে হবে যে ফুল বাইনারি ট্রি কাকে বলে। ফুল বাইনারি ট্রি হচ্ছে তেমন একটা বাইনারি ট্রি যার ভিতরে প্রত্যেকটা নোডের আইদার আমার 0 চাইল্ড থাকবে অথবা আমার 2 চিলড্রেন থাকবে, মানে কোনো নোডের কিন্তু একটা চাইল্ড থাকতে পারে না ইন আ ফুল বাইনারি ট্রি। মানে এটা কিন্তু আমার একটা ফুল বাইনারি ট্রি নয়, কারণ এখানে কিন্তু এই নোডটার আমার একটাই চাইল্ড আছে। এখন ফুল বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমার এগুলো হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে আমার লিফ নোড বা এক্সটার্নাল নোড, আর লিফ নোড বাদে কোনো একটা ট্রি এর মধ্যে যে নোডগুলো থাকে সেগুলো হচ্ছে আমার ইন্টারনাল নোড। ওকে, তো এই কোশ্চেনটাই বলেছিল সাপোজ ধরো ইন্টারনাল নোডের সংখ্যা আই, তাহলে টোটাল নাম্বার অফ নোডস কতগুলো থাকবে সেটা হচ্ছে এন। তাহলে এই ট্রিটার ক্ষেত্রে আই বা ইন্টারনাল নোডের সংখ্যা কত, 1 2 3, তিনটে। টোটাল নাম্বার অফ নোডস কত, 1 2 3 4 5 6 7, সাতটা। তাহলে এখান থেকে আমি কিন্তু খুব ইজিলি একটা ফর্মুলা জেনারেট করে নিতে পারি যে n ইকুয়ালস টু কিন্তু i ইন্টু 2, কারণ 3 ইন্টু 2 করলে আমার 6 হয়, প্লাস 1 করলে আমার 7 চলে আসে। তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা যে n ইকুয়ালস টু total number of node equals to 2 into internal node plus 1. Next question, what is the complete binary tree? Complete binary tree আর full binary tree এর মধ্যে slight difference আছে। full binary tree এর মধ্যে কোনো নোডের কিন্তু সিঙ্গেল চাইল্ড থাকতে পারে না, আইদার 0 চাইল্ড অথবা 2 চিলড্রেন থাকতে পারে, কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে পুরো ট্রিটাই কমপ্লিটলি ফিল্ড হবে। এক্সেপশন হচ্ছে শুধুমাত্র বটম লেভেলে বা একদম যে লাস্ট লেভেলে, সেখানে কিন্তু আমার নোডগুলো লেফট টু রাইট কিন্তু আমার ফিল্ড হয়। এই ট্রিটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি, বাট এটা কিন্তু একটা ফুল বাইনারি ট্রি নয়, কারণ এই ট্রিটার মধ্যে এই নোডটার দেখো একটাই চাইল্ড আছে, যেটা কিন্তু ফুল বাইনারি ট্রি এর ক্ষেত্রে পসিবল নয়, কিন্তু এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। আবার এই ট্রিটা কিন্তু neither a full binary tree nor a complete binary tree, কারণ এই ট্রিটার লাস্ট লেভেলটা দেখো আমার কিন্তু কি বলেছিল, কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে লেফট থেকে কিন্তু ফিল্ড হতে হবে, লেফট টু রাইট কিন্তু নোডগুলো ফিল্ড হবে। ওকে, তাই জন্য এই কোশ্চেনটার আনসার হবে অপশন সি, a binary tree which is completely filled with the possible exception of the bottom level which is filled from left to right. আচ্ছা, আমাদের পরের কোশ্চেন বলছে the height of a BST is given as h. h ধরো কোনো একটা BST এর হাইট কি, হাইট এর ডেফিনেশন বলে দিয়েছে the number of edges in the longest path from the root to leaf, মানে কোনো একটা বাইনারি ট্রি এর ভিতরে রুট থেকে লিপে লংগেস্ট পাতে
যতগুলো এজ থাকবে সেটাই হচ্ছে তার হাইট। তাহলে the maximum number of nodes possible in the tree whose height is h, সেটাই হচ্ছে কোশ্চেন। এখন আমি সাপোজ ধরে নিলাম যে আমার বাইনারি ট্রিটার হাইট হচ্ছে 3, সাপোজ আমি ধরে নিয়েছি। তাহলে 3 যদি হাইট হয় তার মানে কোনো একটা পাতে আমার রুট থেকে লিফে 3খানা এজ কিন্তু থাকতে হবে। তাহলে আমি তো এটাও একটা বাইনারি ট্রি অফ হাইট 3 বলতে পারি, তাই না? কারণ রুট থেকে লিপে দেখো 1 2 3 তিনটেই এজ আছে। কিন্তু এই অবস্থাতে এই বাইনারি ট্রিটার মধ্যে মিনিমাম নাম্বার অফ নোডস কিন্তু প্রেজেন্ট আছে। তার মানে যখন হাইট 3 তখন বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার অফ নোডস প্রেজেন্ট থাকতে পারবে সেটা হচ্ছে এটা। কারণ এখানে দেখো তুমি যেদিক দিয়েই তুমি কাউন্ট করো না কেন রুট থেকে লিফে কিন্তু আমার 3টে করে এজই কিন্তু আছে, তাই এই ট্রিটারও কিন্তু হাইট আমার 3। আর এই অবস্থাতেই কিন্তু বাইনারি ট্রি যার হাইট 3 তার ভিতরে ম্যাক্সিমাম নোড প্রেজেন্ট থাকতে পারে। এবার আমাকে দেখতে হবে, দেখো ফার্স্ট লেভেলে আমার কতগুলো নোড আছে, না একটাই নোড আছে। সেকেন্ড লেভেলে দেখো আমার দুটো নোড আছে মানে 2 টু দি পাওয়ার 1। থার্ড লেভেলে আমার 4টে নোড আছে মানে 2 টু দি পাওয়ার 4। আর ফোর্থ লেভেলে দেখো আমার 8টা নোড আছে মানে 2 টু দি পাওয়ার 3। তাহলে এই ট্রিটার হাইট 3, তাই এর লাস্ট লেভেলে আমার কতগুলো নোড আছে, না 2 টু দি পাওয়ার 3 খানা কিন্তু আমার নোড আছে। এখন কোনো একটা ট্রি এর যদি হাইট 3 না হয়ে হাইট h হতো তাহলে তার লাস্ট লেভেলে কতগুলো নোড থাকতো, না 2 টু দি পাওয়ার h খানা নোড থাকতো। এবার সেই ট্রিটাতে টোটাল কতগুলো নোড আছে তাহলে সেটা আমি 1 + 2 + 2 টু দি পাওয়ার 2 + 2 টু দি পাওয়ার 3 করে যোগ করে নিলেই আমার হয়ে যাবে। তাহলে সেটা হবে 1 + 2 টু দি পাওয়ার 1 + 2 টু দি পাওয়ার 2 + 2 টু দি পাওয়ার 3 ডট ডট ডট। যদি হাইট আমার সেই বাইনারি ট্রিটার h হয় তাহলে লাস্ট লেভেলে 2 টু দি পাওয়ার h খানা নোড থাকবে। এবার এটার সামেশন হচ্ছে আমার 2 টু দি পাওয়ার h + 1 - 1। তার মানে এখানে আনসার হবে দেখো অপশন বি, 2 টু দি পাওয়ার h + 1 - 1। তার মানে কোনো একটা বাইনারি ট্রি এর হাইট h হলে তাতে ম্যাক্সিমাম এতগুলো নোড থাকতে পারে। এবার তুমি এখানে আনসার বসিয়ে নাও। এখানে আমার h কত ছিল, এই ট্রিটার ক্ষেত্রে h দেখো আমার ছিল 3। তাহলে আমি যদি এই ফর্মুলাতে যদি আমি 3 পুট করি তার মানে হচ্ছে h এর জায়গায় 3 পুট করলে 2 টু দি পাওয়ার 4 - 1 তার মানে হচ্ছে 16 - 1 মানে আমার 15 খানা নোড কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারে যখন বাইনারি ট্রি এর হাইট আমার 3। দেখো তাই কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো 15টাই কিন্তু আমার নোড আছে। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স traversal on a binary tree can build the tree uniquely? আমরা আগের দিনও এটা ডিসকাস করেছিলাম যে বাইনারি ট্রিতে আমরা 3 রকমের ট্রাভার্সাল মেইনলি করে থাকতে পারি, যেগুলো আমরা জানি আর কি, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। কিন্তু এছাড়াও বাইনারি ট্রিতে আর এক রকমেরও ট্রাভার্সাল হয় যেটা হচ্ছে লেভেল অর্ডার। লেভেল অর্ডার কিছুই না, জাস্ট লেভেল বাই লেভেল আমরা যখন ট্রাভার্স করি তখনই সেটা লেভেল অর্ডার ট্রাভার্সাল। তাহলে কোন পেয়ারটা আমাকে ইউনিকলি একটা ট্রি বিল্ড করতে হেল্প করে, না এটা মনে রাখবে যে কোনো অর্ডারের সাথেই আমার যদি ইন অর্ডারটা থাকে তাহলে কিন্তু আমি ইউনিকলি বাইনারি ট্রিটাকে ফর্ম করে ফেলতে পারি। তাহলে ফলোইং কম্বিনেশন ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ ট্রি। দেখো প্রত্যেকটার সঙ্গে, প্রি অর্ডারের সঙ্গে ইন অর্ডার, পোস্ট অর্ডারের সঙ্গে ইন অর্ডার, লেভেল অর্ডারের সঙ্গে ইন অর্ডার, মানে ইন অর্ডারটা আমাকে থাকতেই হবে, তার সাথে অন্য যে কোনো একটা থাকলেই কিন্তু আমি ইউনিকলি ট্রিটাকে ফর্ম করে ফেলতে পারি। তাহলে এখানে আমার আনসার হবে হচ্ছে পোস্ট অর্ডার অ্যান্ড ইন অর্ডার। ওকে, কারণ অন্য কোনো অপশনের সাথে দেখো ইন অর্ডার কিন্তু নেই। Moving to the next question, find the post order traversal of a binary tree shown below. এখানে আমাদের একটা বাইনারি ট্রি দেওয়া আছে, তার পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কি হবে সেটা আমাদের থেকে জানতে চেয়েছে। আচ্ছা, পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমাদের কি হয় আমি আগের দিনও বলেছিলাম, প্রথমে লেফট, তারপরে আমাদের রাইট আর তারপরে আমাদের রুট। এটা কিন্তু আমাদের রুট, মানে রুট কিন্তু একদম সবার লাস্টে থাকে। ওকে, তাহলে এখানে যদি আমি ট্রাভার্স করি তাহলে কিভাবে ট্রাভার্স করব দেখো,
পি থেকে শুরু করব, তাহলে প্রথমে আমি কোথায় যাব, প্রথমে আমি একদম লেফটে চলে যাব, পি এর লেফটে গেলাম, কিউ পেলাম, তারও লেফটে গেলাম, এস পেলাম। আচ্ছা, এর আর কোনো লেফট নেই, কোনো রাইটও নেই, তাহলে কি হবে, এস ডাইরেক্টলি কিন্তু আমার বসে যাবে। দেন ব্যাক টু কিউ। আচ্ছা, কিউ দেখো লেফট হয়ে গেছে, এবার তাহলে আমায় কোথায় যেতে হবে, এবার কিন্তু আমাকে তাহলে তার রাইটে যেতে হবে, রাইটে গেলাম টি। আচ্ছা, এবার টি এর লেফটে যাব, লেফটে গেলে কত পাবো, ডব্লিউ। ওকে, তাহলে দেখো ডব্লিউ থেকে আমি আবার ব্যাক করব টি এ, টি এর আর কোনো রাইট নেই, সেজন্য এখন আমার কে বসে যাবে, টি বসে যাবে। তাহলে কিউ রেসপেক্টিভে দেখো ও লেফট কমপ্লিট, রাইট কমপ্লিট, এবার কিন্তু রুট মানে কিউ বসবে। এবার ব্যাক টু পি, পি এর কাছে যদি যাই তাহলে পি এর পুরোপুরি লেফট সাবট্রি কমপ্লিট, তাহলে এবার যাব রাইট সাবট্রিতে, প্রথমে যাব আর এ আবার লেফটে যাব ইউ। আচ্ছা, ইউর কোনো লেফট নেই, তাহলে যাব রাইটে, রাইটে কত পাবো, এক্স, তারপরে ব্যাক টু ইউ। ওকে, দেন আর এর রেসপেক্টিভে দেখো ও লেফট কমপ্লিট, তাহলে এবার যাব রাইট যেটা ভি, তারপর রুট বসে যাবে আর, ব্যাক টু পি, পি এর দেখো লেফট কমপ্লিট, রাইট কমপ্লিট, তাহলে এবার রুট বসে যাবে যেটা হচ্ছে পি, তার মানে এস ডাব্লিউ টি কিউ। আচ্ছা দেখো এস ডাব্লিউ টি কিউ এটা, দেন হচ্ছে আমার এক্স ইউ ভি আর পি, এক্স ইউ ভি আর পি, তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আ ট্রু ফর আনডাইরেক্টেড গ্রাফ। দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, প্রথমটা বলছে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন, আর সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইজ ইভেন। কোন স্টেটমেন্টটা ট্রু কোনটা ফলস সেটা বলতে হবে। তার জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এই গ্রাফটার মধ্যে দেখো অড ডিগ্রি ভার্টিসেস যেমন আছে তেমন ইভেন ডিগ্রি ভার্টিসেসও কিন্তু আছে। এই ভার্টেক্সটার ডিগ্রি 1, কারণ এই ভার্টেক্সটার সাথে একটাই এজ ইনসিডেন্ট আছে। এই ভার্টেক্সটার ডিগ্রি 3, কারণ এর সাথে 3টে এজ ইনসিডেন্ট আছে। এখন সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস মিন্স আমার প্রত্যেকটা ডিগ্রিকে কিন্তু আমার যোগ করতে হবে, সামেশন করতে হবে। সেটা আমি কত পেলাম, 14, দ্যাট ইজ ইভেন। এটার একটা আলাদা থিওরেমও আছে যে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইকুয়ালস টু 2 ইন্টু নাম্বার অফ এজেস। এখানে দেখো কতগুলো এজ আছে, 1 2 3 4 5 6 7, তার মানে এটা কিন্তু আমার স্যাটিসফাই করছে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইকুয়ালস টু 2 ইন্টু নাম্বার অফ এজেস। এখন রাইট হ্যান্ড সাইডে দেখো 2 আমার মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে কোনো নাম্বারের সঙ্গে যখন 2 মাল্টিপ্লাই করব তখন ওই নাম্বারটা অটোমেটিক্যালি একটা ইভেন নাম্বার হয়ে যাবে। যেমন 7 অড নাম্বার, কিন্তু 7 এর সঙ্গে যখন 2 মাল্টিপ্লাই করলাম তখন কিন্তু আমি ইভেন নাম্বার পেয়ে গেলাম। তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু আমার কারেক্ট স্টেটমেন্ট যে সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস ইজ ইভেন। ওকে, এবার আমরা প্রুভ করব যে পরেরটা ট্রু না ফলস, পরের স্টেটমেন্টটা। আচ্ছা, এবার দেখো সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিসেস এর মধ্যে কিন্তু দু রকমের ভার্টিসেস এর ডিগ্রি অ্যাড করা আছে, একটা হচ্ছে অড ডিগ্রি ভার্টিসেস আর একটা হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টিসেস। ওকে, তো ইভেন নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই, কারণ ইভেন নাম্বারকে আমি যতবারই যোগ করি না কেন আমি ইভেন নাম্বারই পাবো। সেজন্য আমি কি করলাম, আমি লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র সাম অফ ডিগ্রি অফ অড ভার্টিসেস গুলো রাখলাম, আর রাইট হ্যান্ড সাইডে আমি বাকিগুলোকে নিয়ে চলে গেলাম। মানে 14 মাইনাস 2 প্লাস 2 করে আমি 4 করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি 10 পাবো। তাহলে দেখো 10ও কিন্তু একটা ইভেন নাম্বার। কিন্তু যদি আমি এটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে কি করছি, আমি দুটো ইভেন নাম্বারের ডিফারেন্স করছি, সেজন্য আমি অলওয়েজ কিন্তু আমি যে সাম অফ ডিগ্রি অফ অড ভার্টিসেস কিন্তু আমি অলওয়েজ ইভেনই পাবো। ওকে, কিন্তু আমাকে সাম অফ ডিগ্রি অফ অড ভার্টিসেস এর ইভেন হবে সেটা জানতে চাইনি, আমাকে বলেছে নাম্বার অফ ডিগ্রি অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন, সেটা আমাকে বলতে চেয়েছে। এখন দেখো এই ভার্টিসেস গুলোর ইন্ডিভিজুয়াল ডিগ্রি গুলো কিন্তু আমার অড। ওকে, তাহলে আমি কি কোনো অড নাম্বারকে যদি অড টাইমস অ্যাড করি তাহলে কখনো আমি ইভেন নাম্বার পেতে পারি না। তাহলে আমাকে অড নাম্বারকে ইভেন টাইমস আমার সাম করতে হবে, তবেই আমি ইভেন নাম্বার পাবো। তার মানে কোনো একটা গ্রাফের মধ্যে অড ডিগ্রি ভার্টিসেস এর সংখ্যা বা নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস কিন্তু অলওয়েজ ইভেন হবে। ওকে, তো নাম্বার অফ অড ডিগ্রি ভার্টিসেস ইজ ইভেন, তার মানে বোথ পি অ্যান্ড কিউ স্টেটমেন্টস আর ট্রু।
পরের কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য নাল গ্রাফ? নাল গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ, null graph has no edges. Okay, option B কিন্তু আমার correct হবে। null graph, a graph whose edge set is empty is called the null graph. In other words, the null graph does not contain any edge in it. যেমন মনে করো null graph এর মধ্যে আমার vertex থাকতে পারে, আমার যত ইচ্ছে vertex থাকতে পারে, কিন্তু কোনো edge থাকবে না। null graph এর ক্ষেত্রে edge set কিন্তু আমার empty হবে। এর পরের কোশ্চেন বলছে which of the following ways you can represent a graph? না, আমরা তিনটে ওয়েতেই কোনো একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যাডজাসেন্সি লিস্ট, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ইনসিডেন্স ম্যাট্রিক্সের থ্রু দিয়ে। এখানে আমরা একটা গ্রাফ নিয়েছি, আমরা দেখব সেই গ্রাফটাকে আমরা কি করে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অ্যান্ড ইনসিডেন্স ম্যাট্রিক্সের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু ম্যাট্রিক্স, তাই এর রো থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ কলাম থাকবে, তাই তো? তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সময় আমরা কি করব, রো গুলোকে লেবেল করব তার ভার্টেক্সের নাম দিয়ে, মানে কোনো একটা গ্রাফে যে নামের ভার্টেক্স থাকবে সেই নাম দিয়ে কিন্তু আমরা কি করব, রো গুলোকে লেবেল করব। যেমন এখানে 1 2 3 4, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কলাম হেডারেও কি রাখবো না, সেই ভার্টেক্সের নামই কিন্তু রাখবো 1 2 3 4। যেহেতু অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, তাই এটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করে যে কোনো একটা পেয়ার অফ ভার্টিসেস তারা কি অ্যাডজাসেন্ট, মানে তাদের মধ্যে কি কোনো এজ আছে, সেটাই এই ম্যাট্রিক্সের থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এখন ভার্টেক্স 1 আর ভার্টেক্স 1 এর মধ্যে, মানে 1 এর সাথে 1 এরই কি কোনো লিঙ্ক আছে? কোনো লিঙ্ক নেই, সেজন্য আমরা এখানে কি রাখছি, 0 রাখছি। ওকে, বাট ভার্টেক্স 1 আর ভার্টেক্স 2 এর মধ্যে কিন্তু একটা এজ আছে, ভার্টেক্স 1 আর ভার্টেক্স 2 কিন্তু অ্যাডজাসেন্ট টু ইচ আদার, সেজন্য কি রেখেছি দেখো 1 থেকে 2 এ আমরা এই সেলটার ভিতরে আমরা কিন্তু এজ থাকলে আমরা 1 রাখবো, আর এজ না থাকলে আমরা 0 রাখবো। তেমন একইভাবে 1 থেকে 3 তে এজ আছে, সেজন্য আমরা এই সেলটাতে 1 রেখেছি। আবার দেখো 1 থেকে 4 এ কিন্তু কোনো এজ নেই, 1 আর 4 দুজন কিন্তু অ্যাডজাসেন্ট নয়, সেজন্য দেখো এই সেলটাতে আমরা কি রেখেছি, 0 রেখেছি। একইভাবে 2 থেকে 2 এ কোনো তো এজ নেই, সেজন্য আমরা কি রাখবো, দেখো 2 থেকে 2 এ 0 আছে, বাট 2 থেকে 1 এ দেখো এজ আছে, সেজন্য আমরা 2 থেকে 1 এ আমরা এই সেলটাতে আমরা কি রেখেছি, 1 রেখেছি। আবার 2 থেকে 3 তে কোনো এজ নেই, 2 থেকে 3 তে কোনো এজ নেই, তাই এই সেলটাতে আমরা 0 দিয়ে ফিল করেছি। আর 2 থেকে 4 এ যেহেতু এজ আছে, সেজন্য 2 আর 4 এই সেলটাকে আমরা কিন্তু 1 দিয়ে ফিল করেছি। এটা হলো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সময়। আর ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বুঝি, ইনসিডেন্স মানে হচ্ছে কোনো একটা ভার্টেক্সের সাথে কোনো একটা এজ ইনসিডেন্স আছে নাকি নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কিন্তু আমরা রো গুলোকে লেবেল করব ভার্টেক্সের নাম দিয়েই। যেমন দেখো রো এর লেবেলিং করেছি 1 2 3 4 দিয়ে, কিন্তু কলাম গুলোকে আমরা কলাম হেডারে আমরা কি রাখবো না, আমরা এজের নাম রাখবো। ওকে, যেমন এ বি সি ডি 4টে এজ আছে, সেই এজের নামগুলো কিন্তু আমরা কলাম হেডারে রেখেছি। এবার একইভাবে যদি কোনো একটা ভার্টেক্সের সাথে সেই এজটা ইনসিডেন্ট থাকে তাহলে সেটা 1 দিয়ে রিপ্রেজেন্ট হবে সেই সেলটা। আর যদি সেই ভার্টেক্সটার সাথে সেই পার্টিকুলার এজটা যদি ইনসিডেন্ট না থাকে তাহলে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করব। যেমন দেখো 1 ভার্টেক্সের সাথে এ এজটা কিন্তু ইনসিডেন্ট, তাই জন্য আমরা 1 ফিল করেছি। আচ্ছা, 1 এর সাথে বি কিন্তু দেখো ইনসিডেন্ট নয়, সেজন্য 0 দিয়ে ফিল করেছি। 1 এর সাথে সিও কিন্তু ইনসিডেন্ট নয়, সেজন্য 0 দিয়ে ফিল করেছি। 1 এর সাথে ডি এই এজটা কিন্তু ইনসিডেন্ট, সেজন্য কিন্তু দেখো 1 দিয়ে ফিল করেছি। একইভাবে যখন আমরা 2 কে দেখছি, তখন 2 এর সাথে এ এই এজটা তো ইনসিডেন্ট নয়, সেজন্য 0 দিয়ে ফিল করেছি। 2 এর সাথে বি এটাও ইনসিডেন্ট নয়, সেজন্য 0 দিয়ে ফিল করেছি। কিন্তু 2 এর সাথে সি এই এজটা ইনসিডেন্ট, সেজন্য এই সেলটাতে আমরা 1 দিয়ে ফিল করেছি। আর 2 এর সাথে ডি এই এজটাও কিন্তু ইনসিডেন্ট, সেজন্য আমরা কি করেছি, এই সেলটাকে আমরা 2D সেলেও কিন্তু আমরা 1 দিয়ে ফিল করেছি।
তার মানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভার্টেক্স গুলো অ্যাডজাসেন্ট কিনা বোঝার জন্য আমরা রোতে অ্যাজ ওয়েল অ্যাজ কলামে আমরা কি রাখবো, ভার্টেক্সই রাখবো। কিন্তু ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কোনো একটা ভার্টেক্সের সাথে কোনো একটা এজ ইনসিডেন্ট কিনা বোঝার চেষ্টা করছি, সেজন্য আমরা কি করব, রো লেভেলে আমরা ভার্টেক্স গুলো রাখবো, কিন্তু কলাম হেডারে আমরা এজ গুলো রাখবো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, সেলফ লুপ আর কাউন্টেড। যদি কোনো একটা ভার্টেক্সের সেলফ লুপ থাকে তাহলে সেটা কতবার কাউন্টেড হবে না, সেটা কিন্তু 2 টাইম কাউন্টেড হবে বা টুয়াইস কাউন্টেড হবে। ওকে, যেমন দেখো এটা একটা সেলফ লুপ, তাহলে যদি আমি এই 6 ভার্টেক্সটার ডিগ্রি কাউন্ট করতে চাই তাহলে কিন্তু 1 2 3, এই 6 ভার্টেক্সের ডিগ্রি কিন্তু 3। এই সেলফ লুপের জন্য আমার কি হচ্ছে, 2 বার কিন্তু কাউন্ট হচ্ছে তার ডিগ্রিটা, প্লাস আরেকটা এক্সট্রা এজও আমার কি আছে, এর সাথে ইনসিডেন্ট আছে, সেজন্য ভার্টেক্স 6 এর ডিগ্রি কিন্তু আমার 3। তার মানে সেলফ লুপ থাকলে সেখানে কিন্তু আমরা 2 বার কাউন্ট করব। ওকে, এর পরের কোশ্চেন, দ্য প্রবলেম অফ ফাইন্ডিং আ পাথ ইন আ গ্রাফ দ্যাট ভিজিটস এভরি ভার্টেক্স এক্স্যাক্টলি ওয়ান্স ইজ কল্ড। কোনো একটা গ্রাফের মধ্যে আমরা যদি এমন একটা পাথ খোঁজার চেষ্টা করি যে পাথের ভিতরে কি হবে, ওই গ্রাফটার প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু ভিজিট হবে এক্স্যাক্টলি ওয়ান্স, তাহলে সেই প্রবলেমটাকে আমরা কি বলবো? এটার আনসার হবে হ্যামিল্টনিয়ান পাথ প্রবলেম। 2 রকমের পাথ হয়, একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান পাথ আর একটা হচ্ছে অয়েলার পাথ। হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে কি হয়, হ্যামিল্টনিয়ান পাথের ক্ষেত্রে যেটা হয় যে দেখো এটা যেমন একটা গ্রাফ আমি নিয়ে নিয়েছি, তো এই গ্রাফটার ভিতরে আমি যদি প্রত্যেকটা ভার্টেক্সকে ভিজিট করতে পারি এক্স্যাক্টলি ওয়ান্স, তাহলে আমি কি বলবো যে এই গ্রাফটার মধ্যে একটা হ্যামিল্টনিয়ান পাথ আছে। যেমন ধরো আমি এখান থেকে ভিজিট করা স্টার্ট করলাম, তাহলে প্রথমে আমি 6 নোডটাকে ভিজিট করলাম, দেন আমি এই এজটা থ্রু দিয়ে 1 এ চলে গেলাম, দেন আমি এই এজটা থ্রু দিয়ে 5 এ, দেন 4 এ, দেন 3 তে, অ্যান্ড দেন হচ্ছে দেখো 2 তে। তার মানে এখানে একটা হ্যামিল্টনিয়ান পাথ প্রেজেন্ট আছে, কারণ আমি প্রত্যেকটা ভার্টেক্সকেই কিন্তু আমি ভিজিট করছি এবং এক্স্যাক্টলি ওয়ান্স, একবার করেই কিন্তু ভিজিট করছি, তাই এই প্রবলেমটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান পাথ প্রবলেম। ধরো এরকম একটা গ্রাফ আমি নিয়েছি, এই গ্রাফটার মধ্যে কিন্তু কোনো হ্যামিল্টনিয়ান পাথ প্রেজেন্ট নেই, কারণ যেখান থেকেই আমি ভিজিট করা স্টার্ট করি না কেন, ধরো আমি 1 থেকে ভিজিট করা স্টার্ট করলাম, দেন আমি 5 এ গেলাম, দেন আমি 4 এ গেলাম, এরপর আমি কিভাবে 3 তে যাব, কারণ এদের মধ্যে কোনো এজ নেই। একটা ওয়ে হতে পারে যে আমি আবার ব্যাক করব, কিন্তু ব্যাক করলে কিন্তু এই নোডটাকে আমার 2 টাইমস ভিজিট করা হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা আর হ্যামিল্টনিয়ান পাথ হবে না। তুমি এটা যেখান থেকেই শুরু করো না কেন, ধরো তুমি 5 থেকে ভিজিট করতে স্টার্ট করলে, তাহলে 5 থেকে তুমি যে কোনো একদিকে গেলে 2 তে, বাকি নোডগুলো তো ভিজিট করা হচ্ছে না, তাই এই গ্রাফটার মধ্যে কিন্তু কোনো রকম হ্যামিল্টনিয়ান পাথ কিন্তু প্রেজেন্ট নেই। এতক্ষণ পর্যন্ত আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম সেগুলো 1 নম্বরের কোশ্চেন ছিল, যার আনসার কিন্তু একটাই হতে পারতো, মানে একটা অপশনে কিন্তু কারেক্ট হতে পারতো। এবার আমরা যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো 2 মার্কসের কোশ্চেন, মানে তোমরা জানো এখানে মোর দ্যান 1 অপশন কিন্তু কারেক্ট হতে পারে, তাহলে সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন প্রথম কোশ্চেন বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আর দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন যদি বলা হয় তাহলে চোখ বুঝে যেখানে রিকারশন দেখবে, যেখানে ব্যাকট্র্যাকিং দেখবে, সেগুলো কিন্তু স্ট্যাক ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন। এছাড়াও আমরা স্ট্রিং রিভার্সাল বা ডেটাকে রিভার্সও করতে পারি ইউজিং দ্য হেল্প অফ দ্য স্ট্যাক ডেটা স্ট্রাকচার। কিভাবে করতে পারি, ধরো আমার একটা স্ট্রিং আছে ABCD, তাহলে আমি কি করব, আমি প্রথমে স্ট্যাকের মধ্যে এই স্ট্রিং এর এলিমেন্টগুলোকে 1 বাই 1 কিন্তু আমি পুশ করব। এবার আমরা জানি স্ট্যাক কি করে, স্ট্যাক কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট মেনটেন করে, তাহলে যখন আমি স্ট্যাক থেকে পপ করব তখন কি হবে, একদম ফার্স্টে আমার ডিটা রিমুভ হবে, তারপর আমি সি পাবো, তারপর আমি বি পাবো, অ্যান্ড তারপর আমি এ পাবো। তাহলে এইভাবে খুব ইজিলি কিন্তু আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচারের হেল্প নিয়ে কোনো ডেটা বা স্ট্রিংকে কিন্তু আমরা রিভার্স করে ফেলতে পারি। তার মানে এই কোশ্চেনটার আনসার হবে A, B অ্যান্ড D।
এখানে আমরা কিছু পসিবল ভেরিয়াস অ্যাপ্লিকেশন অফ স্ট্যাক ডেটা স্ট্রাকচারের মেনশন করে রেখেছি, যার মধ্যে কোনো এরিথমেটিক এক্সপ্রেশনকে যদি আমি ইভ্যালুয়েট করতে চাই তাহলে আমি স্ট্যাকের থ্রু দিয়ে করব, ব্যাক ট্র্যাকিং, ডেলিমিটার চেকিং, রিভার্সাল অফ ডেটা অর স্ট্রিং, রিকারশন এক্সেট্রা, এই সব কিছুই হচ্ছে আমার স্ট্যাক ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন। Moving to the next question, which of the following are not the application of queue data structure? queue data structure এর application নয় কোনগুলো, সেগুলোকে আমাকে টিক করতে হবে। একটু আগেই আমরা দেখলাম যে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন আমরা স্ট্যাকের থ্রু দিয়ে করতে পারি, তাহলে এটা কিউর অ্যাপ্লিকেশন নয়। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ডেলিমিটার চেকিং বা ব্যালেন্সিং অফ সিম্বলস, এগুলোও কিন্তু আমরা কি করতে পারি, স্ট্যাকের থ্রু দিয়ে করতে পারি, তাহলে সেটাও কিন্তু আমার কিউ ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন নয়। স্ট্যাকের থ্রু দিয়ে আমরা খুব ইজিলি বুঝতে পারি, ধরো আমার কাছে 3টে প্যারেন্থেসিস ওপেন হয়েছে কিন্তু আমি ভুল করে 2টো প্যারেন্থেসিস ক্লোজ করেছি আর একটা করিনি, তাহলে এইগুলো কিন্তু আমরা খুব সহজে চেক করতে পারি স্ট্যাক ডেটা স্ট্রাকচারের হেল্প নিয়ে, মানে ডেলিমিটার চেকিং বা ব্যালেন্সিং অফ সিম্বলস, তাহলে এগুলো কিন্তু কিউ ডেটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন নয়। অন দ্য আদার হ্যান্ড লোড ব্যালেন্সিং বা রিসোর্স শেয়ার্ড বিটুইন ভেরিয়াস সিস্টেম, এগুলো হচ্ছে স্ট্যাকের নয়, কিউর অ্যাপ্লিকেশন। ওকে, এর পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অ্যারের ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো, সেগুলোকে আমাকে টিক করতে হবে। দেখো, স্ট্যাক অ্যান্ড কিউ ডেটা স্ট্রাকচার ক্যান বি ইমপ্লিমেন্টেড থ্রু অ্যান অ্যারে, একদম সত্যি কথা, এবং স্ট্যাক বা কিউ ডেটা স্ট্রাকচারকে যে আমি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি এটা কখনোই আমার অ্যারের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না, তার মানে এটা আমার কারেক্ট অপশন নয়। Wastage of memory if the elements inserted in an array are the lesser than the allocated size, এটা কিন্তু অ্যারে ডিসঅ্যাডভান্টেজ, যখন আমরা অ্যারে পড়েছিলাম তখন আমরা বারবার এটা মেনশন করেছিলাম, কারণ অ্যারের ক্ষেত্রে কি করতে হয়, অ্যারের সাইজটাকে আমার প্রথমেই কিন্তু মেনশন করে দিতে হয়। এবার আমি যদি তার কম এলিমেন্ট ইনসার্ট করি, হয়তো আমি হয়তো অ্যারের সাইজ 10 বলে দিয়েছি, তার মানে 10টা এলিমেন্ট রাখার মতো আমার একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এখন তার ভিতরে যদি আমি এখানে মানে 5টা এলিমেন্ট রাখি, তাহলে কি হবে, আমার রিমেনিং যে 5টা ব্লক আছে সেগুলো আমার ওয়েস্টেজ হবে, তাহলে এটা কিন্তু অ্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাক্সেসিং অ্যান অ্যারে এলিমেন্ট ইজ ভেরি ইজি, অ্যারেতে আমরা যে কোনো এলিমেন্টকে র্যান্ডামলি অ্যাক্সেস করতে পারি, যেটা কিন্তু কখনোই অ্যারের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না, সেটা অ্যারের অ্যাডভান্টেজ। বাট হ্যাঁ, ডিফিকাল্টি ইন ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং এলিমেন্টস, অ্যারের ভিতরে নতুন করে কোনো এলিমেন্টকে ইনসার্ট করা বা ডিলিট করা সেটা কিন্তু ডিফিকাল্ট, সেজন্য এই কোশ্চেনের আনসার হবে অপশন বি অ্যান্ড অপশন ডি। অ্যারের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়েস্টেজ অফ মেমোরি আর ডিফিকাল্টি ইন ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং এলিমেন্ট। ওকে, এর পরের কোশ্চেন বলছে হুইচ অফ দিস আর নট দ্য অ্যাপ্লিকেশন অফ লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টের অ্যাপ্লিকেশন নয় কোনগুলো, সেগুলোকে আমাকে টিক করতে হবে। আচ্ছা, প্রথমেই আমার যেটা চোখে পড়ছে র্যান্ডাম অ্যাক্সেস অফ এলিমেন্টস, লিঙ্ক লিস্টের মধ্যে আমরা কোনো এলিমেন্টকে র্যান্ডামলি অ্যাক্সেস করতে পারি না। সিঙ্গলি লিঙ্ক লিস্ট যদি থাকে তাহলে সেখানে একটাই পয়েন্টার থাকে, হেড পয়েন্টার, তো আমাকে কি করতে হবে, সিকোয়েন্সিয়ালি কিন্তু ফার্স্ট থেকে আমাকে এলিমেন্টকে অ্যাক্সেস করতে হবে। র্যান্ডাম অ্যাক্সেস কখনোই লিঙ্ক লিস্ট সাপোর্ট করে না, তাহলে র্যান্ডাম অ্যাক্সেস of elements obviously not the application of linked list. On the other hand, আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু লিঙ্ক লিস্টের থ্রু দিয়ে খুব সহজেই ফাইল সিস্টেম, টু সেপারেট চেইনিং ইন হ্যাশ টেবলস অ্যান্ড টু ইমপ্লিমেন্ট নন বাইনারি ট্রিজ লিঙ্ক লিস্ট আর ইউজড, এই 3টে কেসেই কিন্তু আমি লিঙ্ক লিস্টকে ইউজ করতে পারি। But elements are accessed sequentially in the linked list. Random access of elements is not an application of the linked list. তাই জন্য এই কোশ্চেনের আনসার হবে শুধুমাত্র অপশন ডি। লাস্ট কোশ্চেন, which of the following are not the algorithm to find the minimum spanning tree of the given graph? একটু আগেই আমরা দেখেছিলাম, আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বার করেছিলাম ইউজিং দ্য হেল্প অফ দ্য ক্রুস্কাল অ্যালগোরিদম, তখনই আমি প্রিমস অ্যালগোরিদমের কথাও মেনশন করেছিলাম। প্রিমস অ্যালগোরিদমের থ্রু দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি বার করতে পারি। আচ্ছা, এখানে বলেছে আর নট দ্য অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য মিনিমাম স্প্যানিং ট্রি, তো প্রিমস ক্রুস্কাল দিয়ে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি
ফাইন্ড করতে পারি, তাহলে এই দুটো কিন্তু এই কোশ্চেনটার জন্য কারেক্ট আনসার নয়। অন দ্য আদার হ্যান্ড, বেলম্যান-ফোর্ড অ্যালগোরিদম অ্যান্ড ফ্লয়েড-ওয়ার্সেল অ্যালগোরিদমের থ্রু দিয়ে কিন্তু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বার করতে পারি না, তাই এই কোশ্চেনটার আনসার হবে অপশন সি, অপশন ডি। একটু আমরা দেখে রাখি, বেলম্যান-ফোর্ড দিয়ে আমরা কি করতে পারি, শুধুমাত্র সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বার করতে পারি কোনো একটা গ্রাফের, আর ফ্লয়েড-ওয়ার্সেল দিয়ে আমরা অল পেয়ার শর্টেস্ট পাথ প্রবলেম কিন্তু সলভ করতে পারি। তাই এই কোশ্চেনটার আনসার হবে বেলম্যান-ফোর্ড আর ফ্লয়েড-ওয়ার্সেল। বাট প্রিমস-ক্রুস্কাল দিয়ে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি বার করতে পারি, এই এখানে জানতে চেয়েছিল নট দ্য অ্যালগোরিদম, সেজন্য অপশন সি অ্যান্ড অপশন ডি কিন্তু আমার কারেক্ট হবে। যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও। আর যদি তোমরা এরকমই আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, তাহলে আমরা যে আরো যে টপিকগুলো আছে যেমন অপারেটিং সিস্টেম, ইউনিক্স, এগুলোর কোশ্চেন আনসারও কিন্তু আমরা নিয়ে আসবো তোমাদের জন্য।